ছাত্র এবং সেনাবাহিনী, ছাত্র সেনাবাহিনী পুলিশ এই ত্রিমুখী সংঘর্ষ চলছে। ছাত্রদের বেধড়ক মারছে, কিন্তু আমরা এখন দেখছি সবাই নীরব। ছাত্ররা নীরব, তাদের অভিভাবকরা এবার নীরব। এখন আর কেউ বলে না আমার সন্তান মার খেচ্ছে, আমিও মার খাচ্ছে, আমিও যাচ্ছি আন্দোলনে। এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সকল অভিভাবক এখন বলতেছে না আমার সন্তানেরা, আমার ছাত্র, আমার কন্যা মার খাচ্ছে, আমিও এখন যাব। কই, এখন তো শিক্ষকদের মাঠে নামতে দেখি না। এখন তো বাঁধন, তারপর কি নাম, সায়ান, তাদের তো খুঁজে পাচ্ছি না। কেন এখন তাদের খুঁজে পাওয়া যায় না? কেন এখন তারা মাঠে নামে না কেন? ধন্যবাদ জহুরুল ভাই, ধন্যবাদ আপনাদের। প্রদীপ কুমার শাহ, ধন্যবাদ। জি ভাই, একটু রাতে ঘুম হচ্ছে না, ভাবলাম যে কাজ না থাকলে কই ব্যস্ত হয়, কই ব্যস্ত হয়েছে আর কি। ধন্যবাদ হৃদয় খানি জি ওয়াচিং। যা বলছিলাম, এখন আর কাউকে আমরা দেখি না। বাঁধন আফা, শায়ান আপু, তারপর আরো কারা কারা যেন আছে যারা প্রোফাইল লাল করেছিলেন, তাদের তো এখন দেখতেছি না। নাকি শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না থাকলে তারা জোশ খুঁজে পান না, আই ডোন্ট নো। যাই হোক, সেটা দুষ্ট লোকের এরকমটাই বলে, আমি তো জানি না, এটা আমার বক্তব্য না, এটা দুষ্ট লোকদের কথা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, একজন ছাত্রকে বলতে শুনলাম, সে সেনাবাহিনীদের বলছে যে কেউ যদি এখন ক্যাম্পাসে হামলা করে তাদের খেয়ে ফেলবে। এটা একজন ছাত্র বলেছে সেনাবাহিনীদের উদ্দেশ্য করে, তাদের ক্যাম্পাসে সেনাবাহিনীর লোক ঢুকলে সেনাবাহিনীকে খেয়ে ফেলবে, এটাও সে বলেছে। আবার দেখলাম সেনাবাহিনীকে কে যেন লাথি মেরেছে নাকি গুলি করেছে, বুঝলাম না। পড়ে গেল একজন, আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন। একজন সৈনিক রাস্তার মধ্যে বেশ ধাক্কা খেয়ে পড়ে গেল, তার কাছ থেকে কি যেন ছিনিয়ে নিয়ে গেল, অস্ত্রই ছিনিয়ে নিয়ে গেল না কি নিয়ে গেল বুঝলাম না, দৌড় দিল, এরকম দেখলাম। এবং দেখলাম সবচেয়ে দুঃখ লাগছে, বিশ্বাস করুন আপনারা, যখন সেনাবাহিনীকে দিয়ে, মানে পুলিশকে ভুয়া বললে আমি কষ্ট পেতাম না, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দেখে যখন ছাত্র স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া, আমি খুব কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে। কারণ সেনাবাহিনী সাধারণত পৃথিবীর সব দেশেই তাদের সেনাবাহিনী মানুষগুলো খুব সম্মানিত। রিজভী সাহেব কি বলেছে আজকে আমি জানি না, অবশ্য আমাকে কি সুজিত বর্ধন যদি সম্ভব হয় আমার ইনবক্সে দেবেন, সেটা নিয়ে পরে কথা বলবো। রিজভী সাহেব আজকে কি যদি কিছু বলে থাকে আমাকে জানাবেন। যাই হোক, আমার খুব খারাপ লেগেছে যখন সেনাবাহিনীর উদ্দেশ্য করে বলল ভুয়া ভুয়া। আপনি বিশ্বাস করেন আমি যার পর নাই কষ্ট পেয়েছি, কারণ আমাদের দেশের সেনাবাহিনী যতই বিতর্ক থাকুক অন্তত ভুয়া শব্দটি শুনতে হয় নাই, যার জন্য আমি খুবই আহত হয়েছি। আমার মনে হয় এটা সেনাবাহিনীর ভিতরেও একটা গ্লানির সৃষ্টি করেছে আমার ধারণা। এমনকি বহির্বিশ্বে এটা নেগেটিভ একটা মেসেজ চলে গেছে। ছাত্ররা এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব, এটা শুরু থেকেই হাস্যকর ব্যাপার যে এই ছাত্রদের মধ্যে একটা ইগো কাজ করে, তোরা ক্ষমতাবান না আমরা ক্ষমতাবান। এই যে তুই শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, তুই সবল নাকি আমি সবল, তো এই যে দ্বন্দ্ব তাদের মধ্যে, এই দ্বন্দ্বটা তাদের মধ্যে কাজ করে, যার জন্য তারা ছোটখাটো বিষয়ে ঝগড়াতে লিপ্ত হয়। আমার কাছে যতদূর খবর এসেছে আমি শুনেছি এই দুই ছাত্র, সংঘর্ষ তো আগেও ছিল, তাদের আগেও মারামারি হওয়ার কারণে, তাদের মধ্যে সংঘর্ষের কারণে কলেজ বন্ধ দিয়ে দিয়েছিল। আবার খোলার সাথে সাথেই সিম্পল, কেউ বলেছে বাস ভাড়া নিয়ে ঝগড়া লেগেছে, কেউ বলেছে যে না একটি কলেজের ছাত্ররা একটি বাসে যাচ্ছিল, তখন তারা সংঘর্ষে লিপ্ত হয়।
এবং এই সংঘর্ষের ফলাফল এমন পর্যায়ে গেছে যে এটা আউট অফ কন্ট্রোল, যেখানে সেনাবাহিনীরা কন্ট্রোল করতে পারতেছে না, যার কারণে এই 2 কলেজই বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং যদিও বলা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে, কিন্তু আদৌ কতদিন বন্ধ থাকবে, খোলা থাকবে, সেটা ভবিষ্যৎ নির্ভর করবে। সামনে রবিবারে আমরা বুঝতে পারবো। তো আমার ধারণা সহসায় আর খুলতেছে না, কারণ এই অবস্থায় যেখানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, বাহিনীকে ভুয়া স্লোগান দেয়, সেনাবাহিনী তাদের বেদমসে পেটাচ্ছে, নির্দয়ভাবে পেটাচ্ছে। আবার ছাত্ররাও দেখলাম, বললামই তো যে একজন সৈনিকের উপর আক্রমণ দেখলাম, আমি বিস্মিত হয়ে গেলাম যে যখন এত বড় একটা আন্দোলনে তারা দাবি করলো যে বিপ্লব ঘটিয়ে ফেলেছে, কিন্তু আমি জানি না পৃথিবীতে কোনো দেশে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ ব্যতীত বিপ্লব হয়েছে কিনা, আমি জানি না। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ছাত্রদের কোনো সংঘর্ষ হয় নাই। তথাকথিত মেধাবীদের সেই 5ই আগস্ট আন্দোলনে সেনাবাহিনী নীরব ভূমিকায় ছিল। বরং আজকেও আমরা যেভাবে অ্যাকশন মোডে দেখলাম, সেনাবাহিনী যেভাবে ছাত্রদের পেটালেন, তারপরে ওই ইসকনপন্থীদের বা চিটাগাংয়ের হিন্দুদের যেভাবে পেটালেন, সেই মুড কিন্তু আমরা এই 5 আগস্টে দেখতে পাইনি। সেনাবাহিনী একেবারে নীরব কলা গাছের মতো দাঁড়িয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছিল যে এই আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করেনি ছাত্রদের সাথে, বরং ছাত্রদেরকে তারা এই কাজ করতে দিয়েছে, কারণ এজেন্ডা ছিল সেনাবাহিনীর। দুঃখিত, আমার স্ট্যান্ডে পড়ে গেছে, অল্পের জন্য মোবাইলটা ভাঙে নাই। ঠিক আছে, অল্পের জন্যে, কম দামি স্ট্যান্ড তো এটা। হ্যাঁ, আর একবার পড়ছিল একদিন পাখাতে, আজকাল যদি পড়তে ভেঙে যেত মোবাইল। যাই হোক, যা বলছিলাম, এই যে সেনাবাহিনী নীরবতা প্রশ্নবোধক আমরা দেখেছি, কিন্তু আজকে যে মুডে দেখলাম যেভাবে পেটালো ছাত্রদের, আবার ছাত্ররা যেভাবে আর্মির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা 5ই আগস্টে কিন্তু না ছাত্রদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ দেখেছি, না সেনাবাহিনীর সাথে ছাত্রদের সংঘর্ষ দেখেছি। আজকে তা দেখলাম, কিন্তু আজকে কোনো প্রতিবাদ, আমি অনেক নিউজ ঘাটলাম, ঘেটে ঘেটে দেখলাম যে কোনো প্রতিবাদী ব্যক্তি, 5 আগস্টের বিপ্লবীরা অথবা 5 আগস্টের বুদ্ধিজীবীরা অথবা 5 আগস্টের অভিনেত্রীরা কেউ কোনো বিবৃতি দেয় না। অভিনেত্রী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, সেলিব্রিটি, তারপর কাউকে কথা বলতে শুনলাম না, এমনকি হিরা আলমও কিছুই বলল না। কিন্তু এর ফলাফল খুব একটা ভালো হবে না। আপনারা এটা স্পষ্টই বুঝতে পারতেছেন যে বর্তমানে না ছাত্ররা সেনাবাহিনীর উপর সন্তুষ্ট, না সেনাবাহিনী ছাত্রের উপর সন্তুষ্ট, এটা বোঝা গেল। অর্থাৎ আসলে যখন পরস্পর বিরোধী 2টি শক্তি একসাথে হয়, তখন সেই প্রীতি বেশি দিন থাকে না, কারণ উভয়ই তার স্বার্থ রক্ষার্থে আসছে। সেনাবাহিনী তার স্বার্থ রক্ষার্থেই তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য 5ই আগস্টে নীরব ছিলেন, পুরা একটা প্রতিষ্ঠান। তেমনি ছাত্ররা সেনাবাহিনীর সাথে এতদিন ভালো অভিনয় করে আসতেছে, তাদের একটা সুনির্দিষ্ট এজেন্ডা আছে। এখন এই 2 এজেন্ডার পিছনে আবার এই 2 গ্রুপেরই, এই সেনাবাহিনী এবং ছাত্রদের বিহাইন্ড দ্য স্ক্রিন আরো কেউ আছে, যারা তাদের কার্যকলাপ বাস্তবায়ন করে যাচ্ছে। আমার কেন যেন মনে হয় এই ঢাকা কলেজ এবং সিটি কলেজে আজকের মারামারি, এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা এই বর্তমান যে এনজিওগ্রাম সরকার আছে, এটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। মানে আমরা যদিও দেখতেছি যে ছাত্ররা ঢিল দিয়েছে বা ছাত্ররা বাসে মারামারি করেছে বা তারা মারামারি করেছে, এটা হচ্ছে সিন, এটা আমরা সবাই দেখলাম, জানলাম, শুনলাম। কিন্তু আমার মনে হয় পর্দার পেছন থেকে কলকাঠি নাড়তেছে সরকার। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চালের দাম, তেলের দাম, ডিমের দাম, নুনের দাম, মাছের দাম, মাংসের দাম, সবজির দাম বৃদ্ধি, তারপর আপনার আলুর দাম বৃদ্ধি, 40 টাকার আলু 400 টাকা, তারপরে রিজার্ভ বলতেছে যে 20-এর নিচে, আসলে 20-এর নিচে তো 1 বিলিয়নও বোঝায়, 20-এর নিচে তো 1900 হয়, 20-এর নিচে 1 হয়, কত আছে আমরা জানি না। তো আমার কেন যেন মনে হচ্ছে দৃষ্টিভঙ্গি সরানোর জন্য, মানে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য, ছাত্রদের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সরকারি এজেন্টদের দ্বারাই এই মারামারিটা, সংঘর্ষটা তৈরি করা হয়েছে, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে চলে যায়। এটা আমার ধারণা আর কি। এখন আপনারা যারা গবেষক আছেন, বিশ্লেষক আছেন, তারা ভালো বলতে পারবেন এটা কি। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আজকে 20 দিন পর খোলার পরে এই সিটি কলেজের আর এই ঢাকা কলেজের মধ্যে মারামারি লাগবে এত তাড়াতাড়ি, এটা আমার কাছে কেমন যেন মনে হয় কেউ এখানে হাওয়া দিয়েছে।
এই চুলার আগুনে কেউ হাওয়া দিয়েছে, যার জন্য আগুনটা জ্বেলে গেছে, মানে আবার আগুনটা ধরে গেছে। আসলে মানুষের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার কারণে এই সাবোটাজগুলো ঘটনা হচ্ছে এবং ঘটতেই থাকবে। কারণ হলো যে শাসকেরা কখনোই মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় না, কথা বলতে দিতেও চায় না, নিজেরাও বলে না। তাহলে তাদের ফাঁকিটা, তাদের শুভঙ্করের যে ফাঁকি, সেটা ধরা পড়বে। সে কোনো শাসক তো চাইবে না তার শুভঙ্করের ফাঁকি ধরা পড়ুক। উপদেষ্টা একটা বলে, তার সচিব একটা বলে, সিনিয়র উপদেষ্টা মানে সাবালক উপদেষ্টা, বুইরা উপদেষ্টা বলে এক কথা, নাবালক আর গেলমান উপদেষ্টা বলে আরেক কথা। কেউ আলাপ করতেছে কন্ডম নিয়ে, কেউ আলাপ করতেছে পালংবাদ নিয়ে, মানে যখন যা মন চাইতেছে। এক উপদেষ্টা বলতেছে আওয়ামী লীগ নির্বাচনে যেতে দিবে, তার নাবালেক তারপর গেলমান উপদেষ্টা বলে আওয়ামী লীগ নির্বাচনে আসতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। একবার বলতেছে আসিফ সার আছে না আমাদের, আসিফ সারটা ঠিক আছে, আমাদের সারের অভাব নাই। তারপর আর একটা সার আছে, নয়া সার, আসিফ সার বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন যে প্রথমে বলেছিল যে কি দল নিষিদ্ধ করার আইন রেখে তারা আইন পরিবর্তন আনবে। আমি পরশুদিন এটা সমালোচনা করেছিলাম, পরশুদিন না কালকে, যে আইন পরিবর্তন করার তারা কারা, এই দল নিষিদ্ধ কেন করতে চায়, ঘটনা কি, তাদের উদ্দেশ্য কি, কোন দলকে নিষিদ্ধ করতে চায়। তারপর আবার মার্কিন চাপ আছে, মার্কিন চাপে ইউনূস সাহেব 180 ডিগ্রি উল্টে গেছে, 180 ডিগ্রি উল্টে ইউনূস সাহেব বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। ঠিক তারপরের দিনই কোরাস গেলেন আসিফ নজরুল সাহেব যে আইন ওটা থাকছেন, দল নিষিদ্ধের আইন থাকতেছে না। আবার তার নাবালেক গেলমান উপদেষ্টা বলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না। কখন যে কে কি বলতেছে তার কোনো স্টেশন নাই, মানে আমাদের বাসায় স্টেশন নাই। তো আমরা দেখি কি ঘটে। তবে এই ছাত্রদের যে T20 ম্যাচ হলো, ছাত্র বনাম পুলিশ বনাম আর্মি বনাম দুই ছাত্রদের আবার দুই গ্রুপ, আবার আর্মির প্রেস বিজ্ঞপ্তিতে বা আর্মির কর্মকর্তা বলেন আমরা তো মারামারি করতে যাইনি, আমরা তো ছাত্রদের সাথেই দেশের জন্য কাজ করতে চাচ্ছি। পৃথিবীতে সারা জীবন কোনোদিন শুনেছেন যে ছাত্রদের সাথে আর্মির কোনোদিন মিল হয়েছে? দাল মে কুচ কালা হায়। ছাত্রর সাথে সারা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে, ইভেন 2007-08 সালের ছাত্রদের সাথে সেনাবাহিনীর ছিল তাও গুমরা সম্পর্ক। হঠাৎ করে ছাত্রদের সাথে এত প্রীতি হয়ে গেল সেনাবাহিনীর, এই জন্যে আমার কাছে সন্দেহজনক মনে হয়। কারণ পরস্পর বিরোধী দুইটি শক্তি কেন সমান্তরালে এসে মিল হয়ে গেল? তার মানে একটা কিছু তৈরি হতে যাচ্ছে, এখানে একটা কিছু তৈরি হতে যাচ্ছে। ছাত্ররা কোনোদিনই সেনাবাহিনীকে পছন্দ করে না, কোনো ক্যাম্পাসে সেনাবাহিনীরা কোনোদিন ছাত্রদের পছন্দ করে না বলে আমরা যারা রাজনীতি করি মাঠে ময়দানে আমরা দেখে এসেছি, শুনে এসেছি, নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা হচ্ছে ঠিক বিপরীতমুখী। ছাত্ররা কখনোই সেনাবাহিনীকে পছন্দ করে না, সেনাবাহিনীও ছাত্রদের পছন্দ করে না। কিন্তু হঠাৎ করে দুই পরস্পর বিরোধী বিন্দু দুইটা এক হয়ে গেলে, আমি জ্যামিতি বুঝি কম, অঙ্ক বুঝি কম, কি যেন তৈরি হয়, একটা কিছু ঘটতেছে, তাই না? দুইজনে দুইজনকে ব্যবহার করতেছে, মানে সেনাবাহিনীটা ছাত্রদের ব্যবহার করতেছে, ছাত্ররাও সেনাবাহিনীকে ব্যবহার করতেছে, আবার ছাত্র সেনাবাহিনীকে পিছন থেকে বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে না জানি কারা ব্যবহার করতেছে। সেটা ওই যে একটা শায়রি আছে উর্দুতে যে প্রথমে যাকে দেখলে তখন তো ষড়যন্ত্র, তখন তো তুমি বুঝবা না, সবারই ভালোই মনে হবে, কিন্তু যখন তাদের কর্ম সারা, যখন তাদের অ্যাক্টিভিটিস দেখবা তখন না বুঝতে পারবা যে তাদের পর্দার অন্তরালে কি, তাদের অন্তরে কি। তো আমরা সেই জন্য অপেক্ষা করতে থাকবো, কারণ পরস্পর বিরোধী দুইটি শক্তি কিভাবে একসাথে হয়ে গেল হঠাৎ করেই। কিন্তু আজকে T20 ম্যাচ শুরু হয়ে গেছে ছাত্র বনাম সেনাবাহিনী, এবং ধুমসে পিটিয়েছে ছাত্রদের, এবং ছাত্ররাও মোটামুটি সেনাবাহিনীর সাথে গালাগালি মুখোমুখি, ভুয়া তো বলেছে, গালাগালি করেছে, এবং কে যেন লাথি মেরেছে দেখলাম, মেরে ফেলে দিয়েছে সেনাবাহিনীর একজনকে, যেটা আমরা আবারও বলি 5 আগস্টে দেখি নাই, সেই দৃশ্যগত আজকে ঘটে গেছে। তাহলে এখন কি বুঝতেছেন আপনারা? আপনাদের কি মনে হয় ঘটনাটা কি? আমি ওই যেটা বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় সরকার এটাকে ক্রিয়েট করেছে, এই হযবরল অবস্থাটা সাময়িক ক্রিয়েট করেছে, যাতে মানুষের নির্বাচনের আলোচনা, চাল ডাল নুন তেলের দাম বৃদ্ধির আলোচনা, গ্যাস কারেন্ট নিয়ে আলোচনা, তারপর আপনার আইন পরিস্থিতি নিয়ে আলোচনা, ইত্যাদি ইত্যাদি যে আলোচনা, সেই আলোচনাগুলো যাতে মানুষ ভিন্ন দিকে চলে যায়, তাই নাকি? ঝানাক মন্ডল পরিষদ, গণ অধিকার না, ওটা হলো গণরিয়া পরিষদ বলি আমি, গণরিয়া পরিষদ। তার আজকে সে আবার ভারত ও ইসরায়েলের পণ্য বয়কটের রাস্তায় নামবে। তাহলে কি মানে ইসরায়েলের পণ্য নিয়ে বয়কটের নামে, মানে ইসরায়েলের পণ্য কে কিনে এই দেশে? ইসরায়েলের কোন পণ্যটা এই দেশে আছে আমি বুঝতে পারলাম না। এদেরকে মাথা টাথা ঘেলডেল নষ্ট, হ্যাঁ, কবে না জানি আবার
হ্যাঁ, ইসরায়েল এবং ভারতের পণ্য তো বয়কট করতে হবে, সব পাকিস্তানি পণ্য আনবে এই গণরিয়া পরিষদে তারাই এরা তাদের পেয়ারা আব্বার দেশ, পেয়ারা পাকিস্তান থেকে আনবে। এখন এটা নিয়ে পরে আলোচনা করবো। তবে এখন আমরা দেখলাম না আজকে কোনো বুদ্ধিজীবীর বিবৃতি, দেখলাম না কোনো সাংবাদিকের শক্তিশালী বিবৃতি, দেখলাম না কোনো মানবাধিকার সংস্থার বিবৃতি, দেখলাম না কোনো সরকারের বিবৃতি। এই যে ছাত্র বনাম সেনাবাহিনীর যে T20 ম্যাচ চলছে, আমরা গণরিয়া পরিষদেরও এই নুরা এবং তারেকের কারো বক্তব্য শুনলাম না ছাত্রদের বিষয়ে। তারপরে আমরা ফ্রান্সের বসা সেই আমিরুল মুশরিকিন পেনিক ভট্টরও কোনো উপরে কোনো আয়াত নাজিল হয় নাই, যেগুলো তিনি একটু ঝাড়বেন ফেসবুকে বা আপনার ইউটিউবে এসে। যদি অলরেডি একজন নাবালক উপদেষ্টা বলেছে আপনারা কারো ষড়যন্ত্রে পা দিয়েন না, ছাত্রদের বলছে। তো বাবা, তোমরা নিজেরাই তো ষড়যন্ত্র করে আসছো, তোমাদের উপরে তো ষড়যন্ত্র আসবেই, হবেই। তোমাদের লোকই তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তোমরা ষড়যন্ত্র করে আসছো, ষড়যন্ত্র হবে না? নওয়াব আলী উপর দেখান ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়েছিল সরফরাজ খানের কাছ থেকে, তো সরফরাজ খানের গোষ্ঠী থেকে। তেমনি আবার নওয়াব আলী উপর দেখান নাতির কাছ থেকে ব্রিটিশের ক্ষমতা নিয়ে গেছে। এটাই তো ইতিহাসের অংশ, এটাই তো ইতিহাসকে মানুষ কখনোই মনে রাখে না, মনে রাখবেও না। আমরা জানি ইতিহাসকে কেউ মনে রাখে না। এই যেমন আজকে যারা সরকারি দল হয়ে গেছে অলিখিতভাবে, তারা শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পর্যন্ত গণতন্ত্র, মানবাধিকার, ভোট, গণভোট, তারপর সংবিধান, কত সুন্দর সুন্দর মিষ্টি কথা বলছে। এখন দেখেন তারা আওয়ামী লীগের সাথে শক্তিশালী কথা তারা শিখে গেছে। এটা হলো নিয়ম। আমরা আশা করতেছি এগুলো হচ্ছে সিমটম। ধোঁয়া দেখলেই বোঝা যায় আগুন কত গভীর। অপেক্ষা করেন, এরা নিজেরাই লাগবে, এরা একজন আরেকজনের বিরুদ্ধে লাগবে স্বাভাবিক। কারণ কেউ কারোর স্বার্থে, সবাই তো জানে, যারা একসাথে আন্দোলন করছে তারা তো জানে কার কি উদ্দেশ্য ছিল। যার উদ্দেশ্য হাসিল হয়েছে সে হয়তো নীরব থাকবে, যার হয় নাই সে সরব হবে। এটাই নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। তবে প্রতারণা, চিটিং বিপ্লবের আমেজ বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। মার্ক টোয়েন নাকি কোথায় বলেছিলেন, কিভাবে যেন বলেছিলেন, যে কিছুদিনের জন্য সব মানুষকে বোকা বানানো যায়, কিছুদিনের জন্য, কিন্তু সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না। তো এই 5 তারিখের সিটিং বিপ্লব মানুষকে কয়দিন বোকা বানিয়ে রাখবে? কেবল ইদ্যৎকালীন পার না হইতে নিজেরা লেগে গেছে, টাউট বাটপার একে অপরকে ঘোষণা করা শুরু করছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, দেখা যাক কি হয়, অপেক্ষা করেন সামনে।